আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিসের দ্বিতীয় পার্টটুকু আমরা করব। আমরা গত ক্লাসে কম্পিটিটর অ্যানালাইসিসের প্রথম পার্টেতে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো সেই অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়েছিলাম। সেই টেমপ্লেটটা ছিল তিনটা পার্টে। তো আমরা চলুন সেই তিনটা পার্টের মধ্য থেকে যে অবশিষ্ট যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো নিয়ে একটু আলোচনা করব। তো সেটা ছিল এই প্রথম পার্টটা। তো আমি আজকে এই পার্টটা নিয়ে আলোচনা করছি না, আমি চলে যাচ্ছি দ্বিতীয় যে পার্টটা সেই পার্টটাতে। তো দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমরা একটা টুলের মাধ্যমে এই কাজটা করে নিতে পারবো, সেটার নাম হচ্ছে এসইও কুয়াক। ঠিক আছে, তো আপনাদেরকে যেটা করতে হবে এসইও কুয়াক টুলবারটা ইনস্টল করে নিতে হবে। এসইও কুয়াক টুলবার লিখে আপনি যে ব্রাউজারে ব্যবহার করেন সেই ব্রাউজার অনুসারে আপনাকে সেটা ইনস্টল করে নিতে হবে। তো আমরা আছি এই মুহূর্তে মজিলা ফায়ারফক্স, কাজেই আমরা মজিলাতে সেটা ইনস্টল করে নিব। তো আমি আপাতত এটা ইনস্টল করছি না, এই জন্য করছি না কারণ আমার অলরেডি এটা ব্রাউজার ইনস্টল করা আছে। আপনারা জাস্ট অ্যাড করে নিলেই হবে। আচ্ছা, তো আর আপনি যখন এটাকে ব্যবহার করবেন না তখন জাস্ট এটাকে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, বা এখান থেকে আপনি চাইতে সেটাকে অন অফ করতে পারেন। তো যখন প্রয়োজন হয় তখন এটা অফ করে রাখাই ভালো, এই জন্য কারণ এই প্লাগইনসটা অনেক বেশি ডেটা ট্রান্সফার করে, যে কারণে গুগল একটু পরপর আপনাকে ক্যাপচা কোড দিতে বলবে। তো যেটা আমাদের জন্য একটা বিরক্তিকর ব্যাপার। এই জন্য আমরা এটাকে যেটা করব অফ রাখার চেষ্টা করব, যখন প্রয়োজন হবে না তখন। তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন হবে, সে কারণে আমরা এটাকে অন করে রাখবো। তো যাই হোক, এই প্লাগইনসটার সাথে মনে হয় আপনারা পরিচিত, কারণ গত ক্লাসে আমরা আলোচনায় ছিল এটা। তারপরে নতুন যারা আছে তাদের জন্য আমরা একটু রিভিউ করলাম। তো এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আগেটা ছিল জেনারেল অ্যানালাইসিস, আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিটিটরের, আমরা জানি কম্পিটিটরের স্ট্রেংথকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে কম্পিটিটরের ইন্টারনাল স্ট্রেংথ আর একটা হচ্ছে কম্পিউটারের এক্সটার্নাল স্ট্রেংথ। অর্থাৎ কম্পিটিটর তার যে মানে যে তাদের ভিতরে যে ইন্টারনাল যে তার যে স্ট্রাকচারগুলি আছে সেই স্ট্রাকচারে কোথায় কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা ডিটেক্ট করার চেষ্টা করব হচ্ছে অন পেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে। এবং শীট 3 যেটা করব সেটা হচ্ছে আমার কম্পিটিটর সে অফ পেজ এসইও অর্থাৎ সাইটের বাইরে যে প্রচার প্রচারণাগুলো চালিয়েছে সেটার অ্যানালাইসিসের রিপোর্টটা আমরা এই শীট 3 আমরা এখানে ইনপুট দিব। যদিও আমরা শীট 3 ইনপুট দেবার ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমরা খুব প্রাইমারি লেভেলে আমরা দিব যে অফ পেজ অ্যানালাইসিস, যেটাকে আমরা ব্যাকলিংক অ্যানালাইসিস লিখেছি। তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব আজকে। তো আমরা আপাতত শীট 2 একটু যাই। আমরা আমাদের একটা কিওয়ার্ড লিখি। ধরুন আমরা আমাদের কিওয়ার্ডটা লিখছি হচ্ছে ওকে। তো আমরা একটা কিওয়ার্ড লিখেছি, ধরে নিচ্ছি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করছি। তো কাজে এই কিওয়ার্ড লিখে যাদেরকে আমি সার্চ ইঞ্জিনে পেয়েছি তারা হচ্ছে কি আমার কম্পিটিটর, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে, ধরুন আমি একটা সাইটে গেলাম, যাবার পরে আমরা দুইভাবে করতে পারি কাজটা। আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে এসইও কুয়াক সিলেক্ট করে এখান থেকে আমরা ডায়াগনোসিসে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা যদি এখান থেকেও করতে পারবো কাজটা। সেটা হচ্ছে এখান থেকেও আমরা চাইলে ডায়াগনোসিসে ক্লিক করলেও হবে, দুইভাবেই হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেই করি, ডায়াগনোসিসে ক্লিক করব। ঠিক আছে, অর্থাৎ কোথায় গিয়ে আমার কম্পিটিটরের পেজে গিয়ে ডায়াগনোসিসে চেক করে দেখব যে তার এই পেজটাতে ইন্টারনালি কি কি প্রবলেম আছে, কি কি ল্যাকিংস আছে, তার কি কি উইকনেসগুলি আছে, সেই উইকনেসগুলি আমি দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছি যে
তার যে ইউআরএলটা অর্থাৎ তার যে অ্যাড্রেসটা যেটা লিঙ্কটা, সেই লিঙ্কটাতে দেখা যাচ্ছে যে রেড সিগন্যাল আছে। আমরা জানি রেড বলতে এখানে খুব ব্যাড বোঝাচ্ছে, আমাদের ইয়েলো বলতে মোটামুটি বোঝাচ্ছে, আর গ্রিন বলতে ভালো বোঝাচ্ছে, গুড। তো আমাদের যে ইউআরএলটা আছে এখানে সেটা দেখাচ্ছে যে সে এটাকে রেড সিগন্যাল দেখাচ্ছে। তো ইউআরএল যেটা সেটা অ্যাকচুয়ালি খুব বেশি বড় হওয়া উচিত না, ঠিক আছে, বড় হওয়া উচিত না। এই জন্য, কারণ একটা সময় ছিল যখন মানুষ কি করতো, ইউআরএলটাকে খুব বড় করতো, বড় করে সেটা সেই পেজটার অথরিটি সে হ্যাক করার চেষ্টা করত, ঠিক আছে। তো এই জন্য যেটা গুগল যে জিনিসটা পছন্দ করে না, তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটার একটা ক্যারেক্টার লিমিট থাকা প্রয়োজন, অর্থাৎ আপনার যে ইউআরএলটা সেটার একটা লিমিট থাকা প্রয়োজন। তো তার হচ্ছে ক্যারেক্টার এখানে হচ্ছে 77 ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা সে বলতেছে যে না, দিস ইউআরএল ইজ ফার টু লং, হ্যাঁ, এটাকে শর্ট করে আনতে বলছে, যে এটাকে আরো শর্ট করতে, ছোট করতে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই ইউআরএল গুলো যতটা ছোট রাখা যায়, ঠিক আছে। ইউআরএল হচ্ছে এই যে অ্যাড্রেস, যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে। লিঙ্কটাকেই আমরা ইউআরএল বলি, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। এটার ইউআরএল ক্যারেক্টারটা খুব সম্ভবত 70 ক্যারেক্টার, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। 77 হলে সেটা খারাপ হয়, এই জন্য খারাপ হয়েছে। তারটা 77 ক্যারেক্টার, ঠিক আছে, এই জন্য তারটা খারাপ হয়েছে, ওকে। মেবি এটা 70 ক্যারেক্টার মেবি, ঠিক আছে, আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে, এক্সাক্ট খেয়াল আসছে না। 70 ক্যারেক্টার সম্ভবত, বা আমি কনফার্ম করে আপনাদেরকে জানাবো। আচ্ছা, ক্যারেক্টার কাউন্টটা কোথা থেকে শুরু হয়েছে? প্রিভেনশন থেকে, পি থেকে, শুরু থেকে? এটা হচ্ছে আমাদের একদম একটু দেখতে হবে ওভাবে গুনে গুনে সে কিভাবে নিচ্ছে, দেখতে হবে একটু। এটা আপনারা যেটা করতে পারেন, আপনারা আপনাদেরকে টুলের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন, দেখতে পারবেন, যেটার জন্য গুগল স্নিপেট নামে একটা অপশন আছে। আমি আসবো সেই জায়গাটাতে, আসবো, আমরা টুল অ্যাড করেছি, আপনাদের গ্রুপে অ্যাড করেছি, আমরা এই জায়গাটাও দেখতে পারবো। যাই হোক, তো মূল কথাটা হচ্ছে যে আপনার যে এই যে কম্পিটিটর যিনি আছেন, তার তাহলে কোথায় সমস্যা আছে, তার ইউআরএল এর সমস্যা আছে, এটা তো আমরা ক্লিয়ার, তাই না? তাহলে আমাদের সলিউশনটা কি, যে এটা আমার ছোট হওয়া ভালো, ঠিক আছে, ইউআরএলটা। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, তার এই যে ইউআরএলটা এসেছে সেটা হচ্ছে যেটা হেলথ ক্যাটাগরির মধ্যে ডায়াবেটিস ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তার ভিতরে ইউআরএলটা, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, একটু চেক করে দেখি যে তার এই ক্যাটাগরি ছাড়া আসে কিনা। অর্থাৎ আমি এখান থেকে হেলথটাও মুছে দিব, আর হচ্ছে এটাও মুছে দিব। না, আচ্ছা, আসে না। তো তার এই পোস্টগুলো আসলে মানে ক্যাটাগরি ওয়াইজ, তার আর্টিকেলটা আসলে লিঙ্কটা এরকম ভাবে হওয়া উচিত ছিল, ঠিক আছে। এইভাবে হলে সেটা আরো মানে ছোট হতো আর একটু ফ্রেন্ডলি হতো। যাই হোক, এটা আপনি কিছু করাই লাগবে না, আপনি অটোমেটিক্যালি আপনার সাইটে লিঙ্কটা এইভাবেই হবে, ঠিক আছে। বরঞ্চ ওইটা সে যে কাজটা করেছে ওইটা করতে গেলে আরো আপনাকে কমপ্লিকেশনে যেতে হবে, ঠিক আছে। টাইটেলটা হচ্ছে পুরো পেজের টাইটেলটা, এজন্য এটা বেশি বড় হয়ে গেছে। এমন কি টাইটেলটা মিনিমাইজ করলে এটা হবে, যেমন 5 কি ছিল, 5 উইক ডায়াবেটিস সেল ছিল, প্রিভেনশন 5 উইক ডায়াবেটিস হেলথ মিল প্ল্যান। জি জি জি, এটা কি কোনো মিনিমাইজ করা হবে নাকি? না, আমার মূল কথা কিন্তু এইটা, তাই না। এটাকে আমার ছোট করার প্রয়োজন নেই, আমার ছোট এই যে এই জিনিসটা না থাকলে তো জিনিসটা ছোট হয়ে যেত, তাই না। হেলথ ডায়াবেটিস এই আমার এই ক্যাটাগরি ইউআরএলটা না হলে হয়ে যেত। যাই হোক, এই জিনিসটা আমরা আপনাদেরকে অন পেজের ক্লাসে আরো ক্লিয়ার বুঝাতে পারবো। ওখানে স্লাগ বলতে একটা কথা আছে, হ্যাঁ, স্লাগ বলতে একটা অপশন আছে, যে স্লাগ অপশনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে মডিফাই করতে পারি, হ্যাঁ। যাই হোক, তো আমরা ওই জায়গাটাতে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো ওখানে প্র্যাকটিক্যালি, যেহেতু আমরা দেখবো। এরপর যেটা হচ্ছে আমাদের টাইটেল, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, কারণ এখানে দেখেন একটা
হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, টাইটেল যেটা হচ্ছে তার টাইটেলটা মোটামুটি সঠিক আছে। টাইটেলটা আমাদের যেটা করতে হয় 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে হইতে হয়। খেয়াল রাখবেন, কেউ কেউ ক্যারেক্টার বলতে শব্দ মনে করে, শব্দ না কিন্তু বর্ণ, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা চেষ্টা করব টাইটেল যেহেতু একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে 70-এর কাছাকাছি যেন হয়, মানে 10টা বা 10-এর বেশি, তার মানে এমন না যে 11টা হোক, ব্যাপারটা এমন হোক যে 70-এর মানে যতটা ব্যবহার করা যায়, ঠিক আছে? ব্যাপারটা মানে এরকম যেন হয়, অর্থাৎ 70-এর কাছাকাছি আমরা ইউজ করার চেষ্টা করব, ম্যাক্সিমাম বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবো আর কি। যাই হোক, এই ক্ষেত্রে সে যেটা করেছে তার এখানে তার ঠিক আছে, ক্যারেক্টারের দিক দিয়ে ঠিক আছে। তবে আপনাকে যেটা করতে হবে, আপনার মূল যে কিওয়ার্ডটা, আমরা কিওয়ার্ড প্রমিনেন্সি ব্যাপারটা জানি, অর্থাৎ মূল কিওয়ার্ডটাকে সামনে যতটা রাখা যায় সেটা তত বেশি ভালো হয়। ওকে, এরপর মেটা ডিসক্রিপশন। আমরা জানি মেটা ডিসক্রিপশন কোন জিনিসটা। মেটা ডিসক্রিপশন হচ্ছে এই যে এই জায়গাটা। তো এখানে যেটা আমাদের করতে হবে, এটাও একটা নির্দিষ্ট ক্যারেক্টার লিমিটের মধ্যে থাকা উচিত। তো আমাদের এটা হচ্ছে 160 ক্যারেক্টার বলে থাকে অনেকে। আমি বলবো যে 160 না, 155 পর্যন্ত আপনারা লেখার চেষ্টা করবেন। 150 থেকে 155 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে এক এক সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ক্যারেক্টার লিমিট একটু 19-20 হয়। ইয়াহুর ক্ষেত্রে দেখা যাবে 155 পর্যন্ত সে নিচ্ছে, তাই না? তো তাহলে আমার ভালো না যে 155 পর্যন্ত নেই, যেন গুগলের কাছেও এটা সঠিক থাকে, ইয়াহুর কাছেও সঠিক থাকে, ঠিক আছে? তো এটা আমি না, অনেকেই লিখেছে, মোজের অনেকেও লিখেছে যে 2015 সালে তারা 155 ক্যারেক্টার পর্যন্ত তারা ইউজ করছে, 150 থেকে 155, ঠিক আছে? তাহলে মেটা না সমস্যা না, আমার মিনিমাম 70-এর বেশি, বাট আমরা তো চেষ্টা করব ম্যাক্সিমাম বেনিফিটটাকে ব্যবহার করার জন্য। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনার মেটা ডিসক্রিপশনটা হওয়া উচিত 150 থেকে 155-এর মধ্যে রাখতে পারলে ভালো হয়, ক্যারেক্টার লিমিটের মধ্যে। এবং এখানেও হচ্ছে সেই আপনার মূল কিওয়ার্ডটাকে যদি শুরুর দিকে রাখা যায় খুব ভালো হয়, ঠিক আছে? এখানে কি উইথ স্পেস অথবা উইদাউট স্পেস? এখানে যে বিষয়টা, এটা হচ্ছে আপনার যখন আপনি লিখবেন, হ্যাঁ, যখন আপনি লিখবেন তখন আপনার হ্যাঁ স্পেসটাও আপনার একটা ক্যারেক্টার মানে একটা ধরবে সে। আর আপনারা যখন আর্টিকেল লিখবেন, আপনাদের যখন অন পেজ এসইও ক্লাসটা নিব, সেখানে আপনাদেরকে লাইভ দেখাবো যে এটা ক্যারেক্টার কি করলে বাড়ছে কমছে, কারণ এটা আমরা একটা প্লাগইনস দিয়ে দেখবো। তো কাজেই সেটা আমরা বুঝতে পারবো। তো মেটা ডিসক্রিপশনটা হচ্ছে তার হচ্ছে কি ওভার অপটিমাইজড হয়ে গেছে, অর্থাৎ 160 ম্যাক্সিমাম সেই জায়গায় 195 হয়ে গেছে, যে কারণে এটা অতটা এসইও ফ্রেন্ডলি হয়নি। তো এই জায়গাটাতে তার একটা উইক পয়েন্ট আছে। আমি আশা করি আমরা এই উইক পয়েন্টটা আমরা একেবারে খুব ইজিলি রিকভার করতে পারবো, তাই না? জাস্ট কিছু সংখ্যা কমায় দিলে আমার এটা হয়ে যাচ্ছে, অ্যাকুরেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা লাল হতে পারে না, অনেক বেশি বলতে মানে এমন হয়তো যদি এটা 300 হয়ে যেত তাহলে হয়তো এটা আরো বেশি লাল হতো, ঠিক আছে? বা তার কিওয়ার্ডটা যদি না থাকতো, আরো কিছু বিষয় ফ্যাক্টর আছে, তো সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি লাল হতো। 160 তো সেই এখানেই তো আপনাদের ব্যাপারটা, আপনারা 300 লিখে ট্রাই করে দেখবেন যে আপনারটা লাল হয় কিনা, তাই না? তাই তো আপনার অভিজ্ঞতাটা হবে যে আসলে কত হলে কি হতে পারে না হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ওকে। আচ্ছা, এই ল্যাপটপটাতে মনে হয় প্লাগইনসটা ব্যাকডেটেড, কারণ আমি আপনাদের আমার প্রোফাইলে কিন্তু একটা শেয়ার করেছিলাম যে এসইও কোয়াক তার লেআউটকে চেঞ্জ করেছে, হ্যাঁ, কিন্তু এটা তো আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাকডেটেড লেআউটটা। মনে হয় সফটওয়্যারটা আরো সপ্তাহখানিক আগে মনে হয় ইনস্টল করা ছিল, এই জন্য তার ব্যাকডেটেড ভিউটা দেখাচ্ছে। হ্যাঁ, লেটেস্ট ভিউটা কিন্তু এরকম না, অন্যরকম দেখতে, ঠিক আছে? যাই হোক, আপনারা ঘাবড়াবেন না যে এখানে একরকম, আমার বাসার পিসিতে আবার দেখতে অন্যরকম কেন, হ্যাঁ, আপনি বলে রাখলাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা অনেক সময় ব্রাউজারের ভিত্তিতে এরকম হয়, আর অনেক সময় দেখা যায় যে লেটেস্ট আপডেটেড এমনও হয় যে আপনি এখান থেকে বাসায় যাওয়া অবস্থায় আপডেট হয়ে গেছে, এমনও হয় অনেক সময়, ঠিক আছে? ব্রাউজার বেঁধে হয়। যাই হোক, মূল কনসেপ্ট তো আমার বুঝলে হলো। এখন দেখা যাবে নতুন ভিউয়ে দেখা যাবে যে এই জিনিসটা আর একটু কাজ করা, ডিজাইন করা হতে পারে, এরকম আমার মূল কনসেপ্টটা আমার বুঝলেই হলো। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, মেটা ডিসক্রিপশনটা আমরা বুঝতে পেরেছি। এরপর মেটা কিওয়ার্ডস। মেটা কিওয়ার্ডসটা দেখা যাচ্ছে যে এখন গুগল খুব একটা ইম্পর্টেন্স দেয় না, ঠিক আছে? এই কথাটা অনেক এক্সপার্টরাই বলছেন। তো মেটা কিওয়ার্ড জিনিসটা হচ্ছে যে আপনার যে আর্টিকেলটা, যে পেজটা, সেটা কি নিয়ে লিখেছেন সেই জিনিসটা গুগলকে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে মেটা কিওয়ার্ড, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা পেজের জন্য
সিলেক্টেড হ্যাঁ 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 প্রতিটা পেজের জন্য একটা সিলেক্টেড একটা কিওয়ার্ড থাকবে, ফোকাস কিওয়ার্ড বলি আমরা এটাকে। বাট ওই ফোকাস কিওয়ার্ড রিলেটেড আরো কিছু কিওয়ার্ড থাকতে পারে, যেটাকে আমরা অনেক সময় বিভাগ বলি। যে এই আর্টিকেলটা লিখলাম, ধরেন এটা আরো কয়েকটা বিভাগের সাথে সম্পর্ক যুক্ত, হ্যাঁ, তখন ওই বিভাগগুলি দিলাম। বা আরো কিছু রিলেটেড কিছু শব্দ, যে শব্দগুলি দিয়ে আপনার সাইটে যদি ভিজিটর সার্চ বক্সে সার্চ করে আপনার সাইটের ভিতরে, যেমন ধরেন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা আর্টিকেল লিখেছেন, এখন কেউ হয়তো বা লিখবে লং টেল কিওয়ার্ড আপনার সাইটে এসে, সেও যেন এই আর্টিকেলটা পায়। কেউ যদি লেখে যে কিওয়ার্ড রিসার্চ, তাহলেও যেন আপনার আর্টিকেলটা পায়। কেউ যদি লেখে ধরেন কিওয়ার্ড অ্যানালাইসিস, যে যেভাবে লিখুক যেন এই আর্টিকেলটা পায়। এই জন্য আমরা কি করি, আমরা ওই ক্ষেত্রে আসলে আমরা মেটা ট্যাগ ইউজ করি, কিওয়ার্ড না, মেটা ট্যাগ ইউজ করি। আর মেটা কিওয়ার্ডটা হচ্ছে গুগলকে বুঝিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, যেন গুগল বুঝতে পারে যে এটা কি সার্ভিসের মধ্যে কি ভিজিবল হয় না, এই জিনিসটা আপনার সার্চের ক্ষেত্রে এটা ভিজিবল হবে না, ভিজিবল হবে মেটার ডেসক্রিপশনটা ভিজিবল হবে, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো মেটা কিওয়ার্ডটা যেটা খুব একটা ইম্পর্টেন্স রাখে না, তো যাই হোক আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যবহার করলে দোষের কোনো কিছু নাই, বাট ব্যাপারটা এরকম না যে একেবারে না করলেও যে খুব ক্ষতি হয়ে যাবে, তাও না। হ্যাঁ, যেহেতু গুগল এখন গুরুত্ব খুব বেশি দিচ্ছে না, ঠিক আছে। এটা কি মেটা ট্যাগের মধ্যে ইউজ করে এই কিওয়ার্ডটা, মেটা কিওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, এটা সাইটের মেটা ট্যাগ এক জিনিস, মেটা কিওয়ার্ড আরেক জিনিস, ঠিক আছে। ট্যাগ হচ্ছে যে ওই যে বললাম যে আমার এই আর্টিকেলটা কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে সার্চ করলেও যেন পায়, কিওয়ার্ড রিসার্চ লিখেও যেন সার্চ পায়, ঠিক আছে। আপনাদেরকে আমরা যদি টেক টিউনসটা দেখাই একটু, আপনারা দেখতে পারবেন ওখানে এই যে এরকম প্রবলেমটা করবে কেন, এই যে আপনার এটা চালু যে সে ডেটা ট্রান্সফার করছে, এই জন্য এটা হ্যাঁ ব্যবহার এটা অফ না, মানে দরকার না হলে এটা অফ করে রাখাটাই ভালো। যেমন ধরুন আমরা যে কোনো একটা আর্টিকেলে এখানে গেলাম, তো যাবার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা আর্টিকেলে গেলাম, ধরেন এটাই এই আর্টিকেলটা গেলাম, তো এই আর্টিকেলটাতে যাবার পরে আপনি দেখেন এই যে ট্যাগ, তার মানে কি এই আর্টিকেলটা কি নিয়ে লিখেছে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে লিখেছে, কম্পিউটার ছাড়া রুট করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন সহজে। এখন এটা অ্যান্ড্রয়েড বিভাগেও যেন কেউ পায়, সরি অ্যান্ড্রয়েড লিখলেও যেন এই আর্টিকেলটা পাওয়া যায়, এবং টিপস লিখলেও যেন পাওয়া যায়, ডাউনলোড লিখলেও যেন পাওয়া যায়, ঠিক আছে। আপনারা দেখেন আমি তিনটাতেই যাই, সব জায়গাতেই আপনি মোটামুটি এই আর্টিকেলটাকে পাবেন খুঁজে। এই যে দেখেন আসছে ডাউনলোডে, তারপর টিপসে আসছে, অ্যান্ড্রয়েডেও চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ভিজিটররা যেন সহজে আপনি এটাকে পায়, ঠিক আছে। তো আমরা যেমন এটা সার্চ বক্স থাকে না, প্রতিটা সাইটে কিন্তু একটা সার্চ বক্স থাকে, এটারও সার্চ বক্স আছে। এই সার্চে যদি ধরেন অ্যান্ড্রয়েড লিখলাম, তাহলে ওই আর্টিকেলটা আসলো। এটা হচ্ছে ভিজিটরদের একটা সুবিধার জন্য, আর কিছু না, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই আমার কি বলে ট্যাগ, মেটা ট্যাগ এটা, ঠিক আছে, ট্যাগ। আর মেটা কিওয়ার্ডটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য, এটা হচ্ছে মেটা ট্যাগটা ভিজিটরের জন্য, আর মেটা কিওয়ার্ডটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য। তো এখন সার্চ ইঞ্জিন যেহেতু অতটা গুরুত্ব দিচ্ছে না, এই জন্য আমরা এটা নিয়ে এতটা চিন্তিত না। ওকে, যাই হোক, হ্যাঁ এটা দিতে হবে তার আর্টিকেলের নিচে। আর্টিকেলটা যখন যেখানে পাবলিশ করবে সে, তার নিচে অপশন থাকবে, ঠিক আছে। অপশন থাকবে বলতে সবার থাকবে না, এই অপশনটা থাকবে তখন যখন আপনার একটা প্লাগইনস আছে, আমরা যে প্লাগইনসটা দিয়ে আমরা কাজটা করব, সেই প্লাগইনসটা ইনস্টল থাকা অবস্থায় নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। সেটা আমরা দেখতে পারবো আমাদের অন পেজ ক্লাসে, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো বিষয়টা পুরোটা। আচ্ছা, যাই হোক, এরপর যেটা হবে, তবে এখানে যেটা করবেন, আপনারা যদি মেটা কিওয়ার্ড দেন একই শব্দকে বারবার দিবেন না, বারবার দিলে যেটা হবে এটা অ্যাক্সেস হয়ে যাবে, আপনার কিওয়ার্ড ডেনসিটি বেড়ে যাবে ওটার কারণে হয়তোবা, ঠিক আছে। তো এই জন্য এখানে একটু ভ্যারিয়েশন আনাটা খুব জরুরি। এরপর যেটা হবে, আর এই ক্ষেত্রে মেটা কিওয়ার্ড আপনারা ম্যাক্সিমাম 5টা দিবেন, 5টা বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি যে কম্পিটিটরের হেডিং একটা প্রবলেম আছে। তো হেডিং এর প্রবলেমটা কি, হেডিং এর প্রবলেমটা যেটা দেখে বোঝা যাচ্ছে যে H1, H2 এবং H3 এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং, ঠিক আছে। একটা পেজের জন্য হেডিং হচ্ছে একটি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। তো ইম্পর্টেন্ট এলিমেন্টের মধ্যে H3 যেটা, সেটা 0 আছে, তার মানে একটা জিনিসকে সে গুরুত্ব কম দিয়েছে। যদি এখানে মিনিমাম একটা H3 ইউজ করতো মিনিমাম, তাহলেও আশা করা যায় যে এটা হয়তো বা গ্রিন হতো,
ঠিক আছে? তো যেহেতু আমার এই জায়গায় ডায়াবেটিক শব্দটা ওই তিনটা ইয়ার মধ্যে থাকতে হবে। জি, আমার ফোকাস কিওয়ার্ডটা যে পেজটা আমি তৈরি করেছি সেই কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা আমার কি করতে হবে, আমার ওই হেডিং গুলোতে রাখতে হবে। তো সে ওরকম ভাবে পায়নি, মানে রাখতে পারলে ভালো। আপনি যদি নাও রাখেন, অ্যাটলিস্ট হেডিংটা যেন যদি ইউজ করেন, এই হেডিং অন্য কোনো শব্দ ব্যবহার করলেন, বাট হেডিং আছে, পেজটাতে একটা হেডিং আছে, তো সেটাই। কিন্তু তার এখানে যেটা হচ্ছে H3 হেডিংই নাই। ওকে, যদি এখানে একটা H3 হেডিং থাকতো তাহলে এটা গ্রিন হওয়ার চান্স ছিল। আর এবং যদি আরো ভালো হতো যদি তার হেডিংটা মানে ব্যবহার করার পর সাথে সাথে যদি আবার ওটাতে কিওয়ার্ডটাও রাখা যেত, আরো বেশি ভালো হতো। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে অন্তত হেডিং ট্যাগ রাখা উচিত ছিল। ঠিক আছে, বলুন। আমার প্রশ্ন ছিল যে এই যে হেডিং ট্যাগ গুলো, এগুলি যারা একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এখন কি প্রত্যেকটা পেজের জন্য H1 থেকে শুরু হবে নাকি পুরো ওয়েবসাইটে না, না। ফার্স্ট পেজ থেকে H1 থেকে প্রতিটা পেজেই আপনি এরকম হেডিং ট্যাগের অপশন, হ্যাঁ, প্রতিটা পেজের জন্যই হেডিং এর 6টা হেডিং ইউজ হয়। তো 6টা হেডিং আমরা ইউজ করি না, কারণ এগুলি সাধারণত দেখতে বড় থেকে ছোট ছোট হতে হয়। তাই এই 6 যেটা একেবারে ছোট, দেখতে অড লাগে আর্টিকেলের মধ্যে এরকম। তো হ্যাঁ, আমরা H3 পর্যন্ত ইউজ করতে পারি বা ম্যাক্সিমাম H4 পর্যন্ত ইউজ করলাম, এটা আমাদের প্রয়োজন বুঝে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি হেডিং জিনিসটা আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে। হেডিং জিনিসটা কি, যেমন ধরেন আমরা একটা রচনা, গরুর রচনা লিখলাম, গরুর রচনা। তাই এখন এটা হচ্ছে টাইটেল, তাই না? টাইটেল। তো নিশ্চয়ই গরুর রচনার ক্ষেত্রে গরুর রচনা শব্দটা, টাইটেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ, তাই না? আচ্ছা, তো সে হচ্ছে টাইটেল। এখন সে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, কাজেই তাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গাটাই তাকে দেওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে হেডিং 1 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জন্য আমরা কি করব, আমরা H1টা দিয়ে দিব কাকে, সেই টাইটেলকেই H1 উপাধি দিয়ে দিব। ঠিক আছে, তার মানে আপনার যদি টাইটেলে যদি আপনার কিওয়ার্ডটা থাকে, তাহলে আপনি যদি টাইটেলকেই H1 বিবেচনা করেন, এবং সাধারণত সব ওয়ার্ডপ্রেস ম্যাক্সিমাম থিম যেগুলো আমরা ইনস্টল করি, ব্যবহার করি, তারা ম্যাক্সিমাম এই টাইটেলটাকেই H1 হিসেবে ব্যবহার করে থাকে। যে কারণে আমার টাইটেলে যদি আমার কিওয়ার্ড দেওয়া হয়, তাহলে সেটা আমি ধরে নিতে পারি তাহলে H1 কেও দেওয়া হয়ে গেছে, কারণ টাইটেলটাকে যেহেতু থিমগুলো H1 হিসেবেই মানে তারা কোডিং করে থাকে, তাহলে আমার টাইটেলে কিওয়ার্ড থাকা মানেই আমার H1 এ কিওয়ার্ড থাকে, একই কথা, কারণ যে টাইটেল সেই H1, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপর আপনি প্রশ্ন করেছেন যে এখানে 3টা আছে, এখানে কি এটা 2টা হওয়া উচিত ছিল বা 6টা হওয়া, মানে এটা সংখ্যাটার ব্যাপারে আপনি কি একটু ক্লিয়ার হইতে চাচ্ছেন? ব্যাপারটা হচ্ছে H1 কিন্তু একটাই হইতে হবে, কারণ এক দেশের রাজা তো একটাই হইতে হবে। হ্যাঁ, টাইটেলটাকে আমাদের রাখা উচিত, কারণ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করেন একটা পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা, টাইটেলটা, তাই না? টাইটেলটা দেখেই তো আমরা, এই যে দেখেন আমরা এখানে ঢুকলাম, কি টাইটেলটা দেখেই তো ঢুকলাম, তাই না? তাহলে তাকেই আমার H1 এ, কারণ মানে এটা হচ্ছে আমার মানে মানুষের, যারা আমাদের সেন্স থেকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু সার্চ ইঞ্জিন তো চিন্তা করবে আপনার HTML ট্যাগ দেখে দেখে সে ডিসিশন নিবে। সার্চ ইঞ্জিন দেখবে HTML কোডিং ট্যাগ যে আছে সেই ভাষা সে খুঁজবে, আর আমরা আমাদের মতো ভাষা, ইংরেজি ভাষা দিয়ে খুঁজতেছি। তো এই জন্য আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট, কিন্তু সার্চ ইঞ্জিন খুঁজবে যে হেডিং যেটা, সেটাকে খুঁজবে। এই জন্য যেন আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা সার্চ ইঞ্জিনের কাছেও ইম্পর্টেন্ট মনে হোক, এই জন্য আমরা টাইটেলকে কি করি, H1টা টাইটেলকে দিয়ে দিই। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, H2 যেটা, সেটা হচ্ছে রচনা লেখার পর প্রথমেই লিখি কি ভূমিকা, তারপর লিখি ধরেন উপকারিতা, অপকারিতা, ওই যে প্যারার নাম যেটা, এগুলিকে বলতেছে সাব হেডিং। ওকে, H2, H3 এখন ক্লিয়ার? H2, H3 জিনিসটা কি আসলে, তাহলে আরো ক্লিয়ার হই আমরা, চলুন এদিকে। ধরেন এটা হচ্ছে মিল, কি বলে, টাইটেল, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এখন আমি ব্রেকফাস্ট, এটা একটা প্যারা, নতুন প্যারার জন্য নতুন একটা টাইটেল, যদিও মানে এই প্যারাটার জন্য এ টাইটেল, কিন্তু টাইটেল তো মূলত আসলে পুরোটা আর্টিকেলের জন্য ও, কিন্তু ওর জন্য এ এখন একটা টাইটেলের মতো কাজ করতেছে, তাই না? এটাকে আমরা এখন মানে হেডিং এটা বলতে পারি, এটা ধরেন একটা সাব হেডিং, ঠিক আছে? হেডিং, সাব হেডিং। তো ব্রেকফাস্ট, তারপরে ধরেন লাঞ্চ,
তার ভিতরে আবার লাঞ্চের ভিতরে আবার ছোট ছোট প্যারা থাকে, আছে না এরকম, এই জিনিসটা আর কি একটা আর কি প্যারাগ্রাফের যে শিরোনাম থাকে একটা টাইটেলের ভিতরে যতগুলো সাবটাইটেল থাকে সব, ইয়েস, ওইটাই ওগুলোই হচ্ছে আমার আসলে হেডিং। ঠিক আছে, স্যার এখানে এই যে ফুড ভেহিকল ব্রেকফাস্ট এটা কি স্যার S3 হবে? কোনটা ফুড, ব্রেকফাস্টের পরে মানে প্রত্যেকটা হ্যাঁ এগুলি, হ্যাঁ ধরেন এটা H2 আর এগুলি ধরেন H3 হলো, এখানে দেখাচ্ছে S3 এর হচ্ছে 0 তাহলে এখানে 0 তারা ব্যবহার করে নাই, এখানেই তো তাদের উইকনেসটা, তারা ব্যবহার করে নাই। ঠিক আছে, সাবটাইটেল তিনটা ছিল ওই কিন্তু ওরা তো ইউজ প্যারাগ্রাফে করছে একজন একজন করে প্লিজ। ওরা তো ইউজ করছে লেখছে কোথায় এখানে না, তারা তো H3 দেখেন, আমি আপনার সবগুলি দেখি, তার এই পুরো পেজের মধ্যে ট্যাগ আছে এই 1 2 3 4 5টা ট্যাগ আছে, এর মধ্যে সে H1 একটা ব্যবহার করেছে, দুটা ব্যবহার করেছে H2 সরি তিনটা, আর একটা হচ্ছে H4 ইউজ করেছে, সে H3 কোনটাকে ব্যবহার করে নাই। ঠিক আছে, এখন যেটা এরপর আপনি কি যেন বলছিলেন, আমি বলছিলাম যে সে যদি সাবটাইটেল তিনটা ব্যবহার করে থাকে তাহলে ওইখানে ওই তিনটা দেখাবে। জি জি জি, সে ওই পেজে সাবটাইটেল তিনটা ছিল, হ্যাঁ ওই জন্য ওরা এখানে তিনটা দেখিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন হেলথ, লিভিং উইথ ডায়াবেটিস এবং সাইডে একটা ছিল কমেন্টস এর পাশে আছে, সেটাকে সে ট্যাগ দিয়েছে। এছাড়া ট্যাগ দেখার আরো অনেক ওয়ে আছে, ধরুন এখানে ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু এটার সাইজ দেখে বলতে পারবেন না যে এটা S2 নাকি S3। হ্যাঁ, এটা ক্লিয়ার কনসেপ্ট হবে, হয় আপনি এইভাবে দেখতে পারবেন, নয়তো আরেকটা ওয়ে আছে, আপনি ধরেন এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করলেন, এরপর ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখতে পারেন চাইলে, যেটা ওয়েব ডিজাইনিং করতে আমাদের হেল্প করে। ঠিক আছে, আরো ভালো হয় যে এই ভিউ পেজ সোর্স থেকে দেখলে আরো বেশি ভালো হবে আমাদের। আমরা এটা কেটে দেই, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাচ্ছি। ঠিক আছে, ওখানে গিয়ে আমরা কন্ট্রোল F লিখছি এবং এখানে H2 লিখলাম। ঠিক আছে, H2 লিখেছি, এখন দেখেন এই যে সিলেক্ট করেছে সে একটা। ঠিক আছে, তাহলে আমি যাই, যেটা হচ্ছে এই যে দেখেন হেলথ। ঠিক আছে, তাহলে হেলথটা কি, সে এই যে H2 ট্যাগ ব্যবহার করেছে কাকে, হেলথকে। তাহলে এসইও কুয়াক তো কথাটা ঠিকই বললো যে হ্যাঁ হেলথকে H2 তে সে পেয়েছে, তাই না? তাহলে আমি এসইও কুয়াক দিয়েও দেখতে পারি, অথবা আমি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সের মাধ্যমেও ওই যে কন্ট্রোল F এর চাপ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এটা এখানে H2 কোথায় কোথায় আছে, H3 আছে কি নাই, এই যে নাই, এই জন্য দেখেন লাল হয়ে গেছে। আবার H4 এ চাপ দেই, হ্যাঁ আছে, এই যে H4 দিয়েছি, এই যে H4 আছে। এবার দেখেন কোন শব্দটা, এই যে প্রিভেনশন টুডে, দেখি তো H4 প্রিভেনশন টুডে আছে নাকি আমাদের এসইও কুয়াকে। হ্যাঁ আছে, এই যে H4। আশা করি আপনারা হেডিংটা খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে যে তার H3 ইউজ করা উচিত ছিল, মানে H3 কে ব্যবহার করলো না, H4 কে ব্যবহার করে ফেললো, এটা তো হলো না, এটা একটা সিকোয়েন্সে আসা উচিত ছিল। ঠিক আছে, এখন আপনাদের মনে মনে অথবা আপনারা চিন্তা করতেছেন, আচ্ছা এই সবই তো বুঝলাম যে H1 H2 H3 ইউজ করা উচিত, কিন্তু করবোটা কিভাবে, তাই না? কারো কারো মনে হয়তো এই প্রশ্ন করছে। তো সেটা আমি বলবো, যখন আপনাকে অন পেজ এসইও ক্লাসটা নিব, তখন যখন আপনি অন পেজ এসইও, তখন আপনাদেরকে দেখে দিব, যখন একটা আর্টিকেল পাবলিশ করব তখন আমরা প্র্যাকটিক্যালি দেখাতে হবে যে কিভাবে আপনি ব্রেকফাস্ট শব্দটাকে H2 করবেন। যে ধরেন ব্রেকফাস্ট লেখাটা সিলেক্ট করলেন, জাস্ট সিলেক্ট করে ওখানে উপরে অপশন থাকবে যে এটা এই শব্দটাকে H2 করবেন না H3 করবেন, জাস্ট সিলেক্ট করে দিলেই কাজ হয়ে গেল। কোনো আর কোনো কোডিং টোডিং কোনো বাড়তি কিছুই ঝামেলার জায়গায় নাই, একদম ইজি ব্যাপার। জি, সহজ মানে খুবই সহজ বিষয়টা। ঠিক আছে, যেভাবে আপনারা চিন্তা করছেন ওইভাবে কিছুই না। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সফটওয়্যার বলতে প্লাগইনস না, জাস্ট প্লাগইনস দিয়ে করে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট আমার টেক্সটটা সিলেক্ট করব, আর জাস্ট আমি ওখান থেকে সিলেক্ট করব এই শব্দটা H2, এই শব্দটা H3, বাস 1 মিনিটও লাগবে না। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমার যিনি কম্পিটিটর আছেন তার এই জায়গায় ভুল, মানে একটা ল্যাকিংস আছে, তাই আমার জন্য একটা সুবিধা, তাই না? তার এই ভুল, আমার কম্পিউটারে ভুল হওয়া মানে কি আমার জন্য একটা অপরচুনিটি। ওকে, ঠিক আছে। এরপর দেখেন একটু কথাটা আমি বলে নেই। দেখেন সে কি করলো, কমেন্টসকে H2 দিয়ে দিল, যদিও H2 একটা ইম্পর্টেন্ট একটা জিনিসকে H2 দেওয়া উচিত, অথচ সে কি করলো, তার কমেন্ট অপশনকে H2 দিয়ে রাখছে। তো সে কি তাহলে এই জায়গায় কি তার কমেন্টসটা তো তার H4 এ দিলেও হইতো, তাই না? কমেন্টসটা তো খুব বেশি জরুরি না, বেশি জরুরি তো আমার আর্টিকেলের ভিতরের পার্ট। তাহলে আমার মনে হয় এই জায়গাতে তার H2টা অন্য একটা রিলেভেন্ট শব্দকে দেওয়া উচিত ছিল, তাই না? তাহলে আরো বেটার অপটিমাইজড হইতো। ঠিক আছে,
হিসাবে যে লাঞ্চ ডিনার এগুলো কি আপনি এসপি করে দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যেত, অবশ্যই দেওয়া যেত, এটা সে দেয় নাই। নামগুলো কি এটা হলে কি বেটার হতো কিনা? হ্যাঁ হয়তো, কারণ আমাকে আমার তো ব্যবহার করার আমার জন্য টুলস আছে, অপশনস আছে, তাহলে আমি কেন ব্যবহার করবো না, তাই না? তো সে কি করেছে, এগুলিকে বোল্ড করেছে, জাস্ট এগুলিকে সে বোল্ড করেছে। সে এটা সিলেক্ট করে চিকেন সালাদ, তারপর এইগুলি সবগুলি। এখন দেখেন, ধরেন চিকেন সালাদকে যদি সে স্ট্রিক করতো, যদিও তার এটা কি ডায়াবেটিস মিল প্ল্যান, এখন মিল কথা আছে না এখানে, তাহলে কি চিকেন কি মিল না, তাহলে কি রিলিভেন্ট না? তাহলে গুগল কিন্তু বুঝতো না, ও H3 তে যেহেতু ও চিকেনকে রেখেছে, আর H2 যেহেতু তার মিল প্ল্যান, তার মানে সে রিলিভেন্ট কথাই এখানে রেখেছে, তাহলে তো গুগল পছন্দই করতো জিনিসটা। কিন্তু তা না রেখে সে কি করলো, সে কমেন্টটাকে H2 করে রেখেছে। এখন আপনার কাছে কি মনে হয় কোনটা সঠিক হইতো, তাই না? ওকে, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এরপর আসি ইমেজ। ইমেজে হচ্ছে তার বলা হচ্ছে যে এই পেজটাতে সে 27টা ইমেজ পেয়েছে, তার মধ্যে বলতেছে যে 22টা ইমেজের অল্ট্রা অ্যাট্রিবিউট নাই। আমরা জানি ইমেজ গুগল এভাবে বুঝতে পারে না যে এটা কিসের ইমেজ, হ্যাঁ? তো এই জন্য ইমেজে কি করতে হয়, আমাদের অল্ট্রা অ্যাট্রিবিউট দিতে হয়। ওকে, অল্ট্রা অ্যাট্রিবিউট আছে কিনা নাই এটা বুঝবেন কিভাবে? এটা হচ্ছে আপনি যে কোনো একটা ইমেজের উপর যাবেন, যাবার পরে মাউসটা হোভার করবেন, মাউসটা ওটার উপরে রাখবেন, রাখার পরে দেখবেন যে কোনো লেখা আসলো কিনা। অর্থাৎ যদি কোনো লেখা আসে তার মানে ওইখানে ইমেজ অল্ট্রা ট্যাগ আছে, আর যদি কোনো লেখা না থাকে তার মানে ইমেজ অল্ট্রা ট্যাগ নাই। দেখেন মাউস নিয়েছি, কোনো লেখা আসে নাই, বাড়তি কিছু আসে নাই এখানে, তার মানে এখানে ইমেজ অল্ট্রা ট্যাগ নাই, বোঝাই যাচ্ছে। আর তাছাড়া এসইউ কোড আমাকে বলেও দিয়েছে যে 27টার মধ্যে 22টারই ইমেজ অল্ট্রা ট্যাগ নাই, তার মানে এখানেও তার একটা দুর্বলতা আছে। তার মানে গুগল তার এই লাঞ্চের এই পিকচারটা চিনতে পারতেছে না এটা কিসের ছবি। তাহলে গুগল নিশ্চয়ই তাহলে গুগল এই জিনিসটা পছন্দ করে নাই, তাই না? এখন গুগল ভাবতে পারে যে কি ব্যাপার, আমাকে ফাঁকি দিয়ে সে কোনো ইমেজ দিয়ে দিল নাকি এই জায়গায়, অন্য কারো ইমেজ কিসে দিয়ে দিল নাকি না। এখন অন্যজন ইমেজ দেওয়া তো ডুপ্লিকেট কাজ করা, আর ডুপ্লিকেট কাজ তো গুগল পছন্দ করে না, তাই না? তাহলে কি গুগলকে সে একটা কনফিউশনের মধ্যে রেখে দিল না? তাই না? এই জন্য কি করা উচিত, এই ইমেজটার অল্টার ট্যাগ ইউজ করা উচিত। অল্টার ট্যাগটা হচ্ছে যেটা দিয়ে গুগল বুঝতে পারবে যে হ্যাঁ এই ইমেজটার হচ্ছে এটা হচ্ছে লাঞ্চের একটা ইমেজ, ঠিক আছে? এখন অল্টার ট্যাগটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে, এটা আমাদের আজকের ক্লাসের সাথে অন পেজের ক্লাসের অনেক বিষয় চলে যাবে, যেখানে আজকের ক্লাসটা হবে মানে মৌখিকভাবে, ওটা হবে প্র্যাকটিক্যালি। এটার সাথে যেহেতু সিকোয়েন্সে যাচ্ছে ক্লাসগুলো, তো ইমেজ অল্টার ট্যাগটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার অন পেজ এসইও যে ক্লাসটা থাকবে, সেখানে আমরা যখন একটা আর্টিকেল কিভাবে আপনি পাবলিশ করবেন, কিভাবে একটা পেজকে অপটিমাইজ করবেন, সেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখাতে পারবো যে কিভাবে আপনি একটা ইমেজকে অল্টার ট্যাগ ইউজ করবেন। জাস্ট আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি, জাস্ট ইমেজটা যেটা করতে হবে সেগুলো আপনারা তো প্র্যাকটিক্যালি দেখবেনই, জাস্ট বলে রাখি যে ইমেজটা যখন আপনি আপলোড করবেন, ফেসবুকে যেমন একটা ইমেজ আপলোড করেন না, ঠিক ওইভাবে একটা ইমেজ আপলোড করবেন। আপলোড করার পরে ইমেজের উপরে ক্লিক করলেই এডিটের একটা অপশন আসবে, এডিটের অপশন আসার পরেই বক্স আসবে, বক্সে জাস্ট আপনার এই কিওয়ার্ডটা ওখানে দিয়ে দিলেই, ওকে দিলেই বাস কাজ শেষ। ইমেজ অল্টার ট্যাগ মানে যতটা কঠিন আপনি ভাবছেন, স্যার অল্টার ট্যাগ আছে এরকম একটা ইমেজ। আচ্ছা, ইমেজ অল্টার ট্যাগ আছে, তার যেটা হ্যাঁ এখানে আছে, দেখেন আমি মাউসটা নেওয়ার পরে ওয়াটারমেলন এন্ড ইয়োগার্ট, এটা কিন্তু মাউসটা নিলে বোঝা যাচ্ছে যে এটা কি, এটা তো ওয়াটারমেলনেরই ছবি, তাই না? তরমুজের ছবি না এটা। এখন এটা মাউস নিলেই কিন্তু সে কি করছে বলে দিতে পারছে যে এটা হচ্ছে ওয়াটারমেলনের ছবি। এটা গুগল ধরতে পারতেছে, কিন্তু আগের ইমেজটাকে গুগল ধরতে পারে নাই, ঠিক আছে? তো আমাদের ইমেজে যেটা করা উচিত, আমার কিওয়ার্ডটা রাখা উচিত, বা কিওয়ার্ডের সাথে হরিজন্টাল আর ভার্টিক্যালি রিলেটেড যে সকল কিওয়ার্ড আছে সেগুলিকে আমি চাইলে রাখতে পারি। তো যেহেতু ডায়াবেটিস মিল প্ল্যান আর এটা একটা মিল ওয়াটারমেলন, গুগল কিন্তু এই জিনিসগুলি খুব ভালোই বুঝে। তো কাজেই এই জায়গায় যদি হতো মোবাইল, তাহলে গুগল আপত্তি করতে পারতো না, এটা তো ডায়াবেটিস মিল প্ল্যান, এখানে মোবাইল কোথা থেকে আসলো, তাই না? এই ক্ষেত্রে গুগল একটা রিলিভেন্সি পাচ্ছে। ওকে, তার মানে কি, তার এই ইমেজটা অল্টার ট্যাগ নাই, অর্থাৎ এটা অপটিমাইজ হয়নি তেমন, কিন্তু এটা মোটামুটি অল্টার ট্যাগ আছে, এটা অপটিমাইজ হয়েছে। এখানে আমাদের কাজ হচ্ছে আমরা প্রতিটা ইমেজকেই অল্টার ট্যাগ দিব, যেন গুগল সেই ইমেজগুলোকে ভালো মতো বুঝতে পারে। তাহলে লাভটা কি হবে? তাহলে যেটা হবে, আমরা জানি গুগল ইমেজে আপনার এই ছবিটা এমন হতে পারে যে সেটা গুগল ইমেজে টপ পজিশনে চলে যেতে পারে। আর আমরা জানি গুগল ইমেজের মাধ্যমেও কিছু ভিজিটর সাইটে আসে না, ঠিক আছে? কি সাইটের যে মালিক সে এইভাবে আপলোড করার পরে জাস্ট ওখানে ক্লিক করে
করে ওই ট্যাগটা জি 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 আর একটা ছবি আপনি যখন আপলোড করা হয়, আপলোড করার পরে সেই ইমেজটার উপরে ক্লিক করলে এডিট অপশন আসে, সেখানে জাস্ট আমার দিয়ে দিতে হয় যে এটা কিসের ইমেজ, যেটাকে আমরা ইমেজ অল্টার ট্যাগ বলি। এখন সে এই ছবিটাতে দেয় নাই, এই ছবিটাতে দিয়েছে, ব্যাপারটা এরকম, আর কিছু না। ঠিক আছে, যাই হোক, তো বলা হচ্ছে যে তার বেশ কিছু ছবির মধ্যে ইমেজ অল্টার ট্যাগ নাই। এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, কিছু কিছু ছবি আছে যেটা ইমেজ অল্টার ট্যাগ কখনোই থাকবে না। যেমন ধরেন এই আর্টিকেলটা, এই ডিমের ছবিটাতে দেখতে পাচ্ছেন, দেখেন এই ডিমের ছবিটাতে নেওয়ার পরে কি এখানে ডিম লেখা উঠেছে, মানে এগ লেখা উঠেছে? উঠে নাই। এখন হতে পারে যে এই আর্টিকেলটা যাওয়ার পরে ওটার ভিতরে ঢুকলে পরে হয়তো বা এগ লেখা উঠতে পারে। দেখি উঠে কি উঠে না। আচ্ছা, ধরেন উঠুক বা না উঠুক, কিন্তু মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ধরুন এখানে সে অল্টার ট্যাগ দিল এবং এখানে এগ লেখাটা উঠলো। হ্যাঁ, এখানে ধরেন উঠলো, এখানে কোথায় আছি? আমি পোস্টের ভিতরে আছি, কিন্তু আমি একটু আগে যেখানে ছিলাম সেটা কিন্তু পোস্টের ভিতরে ছিলাম না। কোথায় ছিলাম? বাইরে। একই ছবি, ওখানে ধরেন ইমেজ অল্টার ট্যাগ আছে, সেই অল্টার ট্যাগ কোথা থেকে দেখা যাচ্ছে? পোস্টের ভিতর থেকে, আর এটা হচ্ছে পোস্টের বাইরে থেকে। তাহলে এখান থেকে সে ইমেজটা ধরতে পারছে না, কিন্তু ওখান থেকে ধরতে পারছে। তো এটা হচ্ছে কিসের কারণে? থিমের কারণে। এটা হচ্ছে এই থিমটার কারণে সেই ইমেজটাকে ধরতে পারছে না। তো এরকম 2-4-5টা কিছু ইমেজ থাকবে যেটা অল্টার অ্যাট্রিবিউট না থাকাটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি এমন হয় যে ইমেজ ধরেন আপনার 30টার মধ্যে অল্টার ট্যাগই নাই এরকম 27টা, তাহলে এই জিনিসটা অ্যাক্সেস হয়ে যায়। তো এখন 30টার মধ্যে এমন হতে পারে যে 2টা 4টা 5টাতে নাই, ওটা আমার থিমের কারণে, ওইটা বড় অপরাধ না। অপরাধের সংখ্যাটা হয়ে যাবে যখন দেখা যাবে যে প্রায় 3 ভাগের 2 ভাগই নাই। হ্যাঁ, তখন এই প্রবলেমটা হবে। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি যে তার ইমেজ 3 ভাগের 2 ভাগই নাই, তাই না? জি স্যার, এই যে ওয়েবসাইটটা যেই 27টা ইমেজ ব্যবহার করছে, ওরা কি নিজে এটার মানে ছবি ক্যাপচার করে দিছে? এখানে ব্যাপারটা হচ্ছে ইমেজ, এই টুলের কাজ হচ্ছে যে ইমেজটা কি সে নিজে দিয়েছে না কোনো থেকে কপি করে এনেছে সেটা সে দেখবে না, সে জাস্ট দেখবে যে ইমেজগুলোতে অল্টার ট্যাগ আছে কিনা নাই। ঠিক আছে, আর ইমেজটা কি তার নিজের নাকি অন্যজনের বা অন্য কোনো সাইট থেকে দিয়েছে কিনা এইটা জাজ করবে হচ্ছে গুগল। আর গুগল এই জিনিসটা জাজ করার জন্যই, গুগলকে সাহায্য করার জন্যই আমরা ইমেজ অল্টার ট্যাগটা দিই, যে তাকে প্রমাণ করে দেওয়ার জন্য যে দেখো এই ইমেজটা, তুমি এসে রিড করো যে এটা কিসের ইমেজ, প্রুভ করে দেখো যে এই ইমেজটা আমার নাকি অন্যজনের নাকি। তখন কি কোনো সমস্যা হয় যদি আমি গুগল থেকে ছবি নিই? হ্যাঁ, নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি একটু ছবিটা একটু ক্রপ করে নেন, একটু কালারটা চেঞ্জ করেন, সাইজটা একটু রিনেম করে নেন ছবিটা, ঠিক আছে, তাহলেই মোটামুটি হবে। কিছুটা একটু চেঞ্জ আনেন, তাহলেই হবে। ঠিক আছে, কপিরাইট সমস্যা হবে? এখন কপিরাইটের সমস্যাটা হচ্ছে ধরেন ব্যাপারটা যদি এমন হয় যে একেবারে এই ছবিটা আমিই ডিজাইন করেছি, আমি যদি ক্লেম করি এখন, তাইলে প্রবলেম হতে পারে। কেউ যদি আপনার জন্য রিপোর্ট করে, বাট রিপোর্ট না করলে ওই ক্ষেত্রে আপনি যদি একটু ফাইল সাইজ চেঞ্জ হয়, একটু যদি কালার একটু চেঞ্জ হয়, একটু ক্রপ করা থাকে, ওই ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। ঠিক আছে, ওকে। তো যাই হোক, তার অনেক ইমেজে অল্টার ট্যাগ নাই, যেটা আমরা দেখতে পেয়েছি, এবং আমাদের এসইও কুয়াকো তাই বলছে। টেক্সট টু এইচটিএমএল রেশিও। টেক্সট টু এইচটিএমএল রেশিও যেটা, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তার যে পেজটা, এই পেজটার মধ্যে আমরা যদি রাইট ক্লিক করি এবং ভিউ পেজ সোর্সে যাই, এখানে মনে হয় আছে ভিউ পেজ সোর্স, এইসব যা দেখতে পাচ্ছেন গুগল এইগুলি রিড করে। ঠিক আছে, এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলি। তো এখন এখানে তো অনেক এইচটিএমএল সিএসএস কোডিং টোডিং আছে, তাই না? বিভিন্ন ধরনের ডিজাইন কোডিং, এইচটিএমএল কোডিং টোডিং আছে। এখন গুগল কি করে? গুগল এসে দেখে যে এই পুরোটা পেজ সে যখন ট্রাউল করবে, সে দেখতে পাবে যে এত কোড বাট লেখা এত কম। তখন তার কাছে মনে হবে যে না, এটা তো ভিজিটর ফ্রেন্ডলি হচ্ছে না, মানে এখানে কোড বেশি বাট কথাবার্তা কম, আর কথাবার্তা কম হলে একজন ইউজারের ইনফরমেশন নিশ্চয়ই কম। তো এই জন্য গুগল এই জিনিসটা খুব একটা পছন্দ করে না। এই জন্য টেক্সট টু এইচটিএমএল রেশিও যেটা, সেটা মোটামুটি আমাদের একটু ভালো হতে হয়। তো ওটা ভালো যেটা হবে সেটা হচ্ছে যে ভালোটা কিভাবে করবেন? ভালোটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি আপনার টেক্সটের সংখ্যাটা, ওয়ার্ডের সংখ্যাটা বাড়ায় দিবেন।
তাহলে রেশিওটা মোটামুটি একটু মানে ইমপ্রুভ হবে। হ্যাঁ, আর্টিকেলটা একটু বড় করতে হবে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি থিমের উপরে। এখন আপনি এমন এক থিম নিলেন যে থিমে প্রচুর কোডিং, এটা এত ডিজাইন যে এটাতে কোডও অনেক বেশি, তো স্বাভাবিকভাবে ওই ধরনের থিম চুজ করলে আপনার, যেহেতু ওই ধরনের থিমগুলিতে কোড বেশি, কোডিং করেই থিমটা ডিজাইন করা হয়, এখন আপনি চুজ করে যদি ওই থিমই ব্যবহার করেন তাহলে তো আপনাকে কি করতে হবে, আপনাকে লেখা বেশি দিতে হবে। উদাহরণটা যদি আমি এরকম দেই, ধরেন আপনি 1 লক্ষ টাকা দামি একটা ড্রেস কিনেছেন, তাহলে স্বাভাবিকভাবে আপনাকে একটা জুতা কিনতে হবে সেই দামি, নাকি 100 টাকা দামি জুতা আপনি পরবেন, সেক্ষেত্রে বেমানান হয়ে যাবে, তাই না? তো আমার ড্রেসটা যেমন হবে আমার জুতোটাও তার সাথে সামঞ্জস্য হওয়া উচিত। ঠিক একইভাবে আমার থিমটা যদি খুব হাইলি কোডিং থাকে তাহলে সেক্ষেত্রে আমার কন্টেন্টও সেরকম হওয়া উচিত যেন সেটার সাথে এটা রেশিও ম্যাচিং করে। ঠিক আছে? এছাড়া আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব যে কিভাবে আপনি টেক্সট টু এইচটিএমএল রেশিও জিনিসটা আরেকটু ইমপ্রুভ করতে পারেন। ঠিক আছে, ডকুমেন্টস দিয়ে দিব। আর নিচের গুলি খুব বেশি জরুরি না। বলা হচ্ছে যে ফ্রেম, ফ্ল্যাশ, আমরা জানি যে সাইটের যে উপরে থাকে না বিভিন্ন ধরনের ছবি টবি মুভিং টুবিং করে, ঠিক আছে, বা একটা নির্দিষ্ট পোস্টকে সে বড় করে নিল, ঠিক আছে, যেমন এই যে টেকটিউন্সে যদি যাই আপনি দেখতে পাবেন যে তারা কি করে, একটা নির্দিষ্ট পোস্টকে বড় করে ফিচার করে দেখায়। যেমন দেখেন এই পোস্টটাকে বড় করে ফিচার করে দেখাচ্ছে, আর অন্যগুলি মোটামুটি ছোট ছোট আছে। তো এই জিনিসগুলি থাকাটা খুব একটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। হ্যাঁ, এখন আপনি বলবেন যে টেকনিউজের মতো একটা সাইট ওইগুলি ব্যবহার করেছে, এটা একটা বাংলা সাইট, যে কারণে তারা এসইওর ব্যাপারটা, সাইটের এসইও নিয়ে খুব একটা চিন্তিত না। ঠিক আছে, বা তারা আরো অন্য দিক দিয়ে হয়তো বা এটা পশিয়ে নিয়েছে, অন্য দিক দিয়ে ভালো একটা ডিজাইন, অন্য একটা কাজ করে নিয়েছে। তো আমাদের যেটা করা উচিত, আমাদের সাইটগুলিতে এরকম ফ্ল্যাশ বা এই যে দেখা যায় যে কি হয় ব্যানারের মতো থাকে না, এরকম ফ্ল্যাশ, তারপর ফ্রেম, স্লাইডার, ফ্রেম টেম, ফ্ল্যাশ, এগুলি আমার সাইটে না থাকাই ভালো। এটা থাকলে হয় কি, বাড়তি কোডিং অ্যাড হয়, বাড়তি জেকিউরি কোডিং অ্যাড হলে গুগলের কি করতে, আপনি ডেটাগুলি রিড করতে তার একটু সময় কাল বিলম্ব হয়। তো কাল বিলম্ব হলে তো তারও একটু রাগ লাগে, তাই না? তো এটা সে পছন্দ করে না। তো এই জন্য এগুলি না থাকাই ভালো। যদি ওগুলি থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু আপনার সাইটটা ভারী হয়ে যাবে, লোড নিতে সমস্যা হবে, ভিজিটর চলে যাবে অনেক ক্ষেত্রে। এই জন্য এগুলি না থাকা ভালো। তা বলতেছে যে না, তার ফ্রেম টেম নাই, তার পেজে এদের নাই, না থাকলে ভালো, তাই দেখেন গ্রিন দিয়েছে। এরপর বলতেছে যে ফ্ল্যাশ, সে উপরে ফ্ল্যাশ পেয়েছে, তো বলতেছে যে ফ্ল্যাশ আছে না, ফ্ল্যাশটা না থাকলে ভালো হইতো, এরকম। তা আমরা এমন থিম ইউজ করবো যে থিম এরকম ফ্রেম, ফ্ল্যাশ এগুলি মানে বাড়তি কিছু উপরে হেডারের নাই। ঠিক আছে, তাইলেই হয়। ওটা আপনার যখন আপনি যে থিমটা ইউজ করবেন সেই থিমের মানে ডিটেইলসই লেখা থাকবে যে এই থিমে কি কি সুযোগ সুবিধা আছে না আছে, ডিটেইলসই থাকে থিমগুলোতে। এছাড়া আপনারা অনলাইনে থিম চেকআপ দিয়ে সার্চ যদি দেন তাহলে আপনি একটা থিম সম্পর্কে আইডিয়া নিতে পারবেন, মানে চেক করতে পারবেন। হ্যাঁ, থিমটাতে কি কোনো ম্যালওয়্যার কোড আছে কিনা, বাড়তি কোনো মানে কোনো কিছু আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি করতে পারবেন। এছাড়া প্লাগইনসও আছে। ধরেন আপনার সাইটটাতে কোনো কারণে ভাইরাস ঢুকে গেল, আপনার পিসিতে ভাইরাস, এবং সেই ভাইরাসটা আপনার সাইটে চলে গেল, তো এটা চেক করার জন্য প্লাগইনস আছে। জাস্ট প্লাগইনসটা আপনি ইনস্টল করলে সেই অটো স্ক্যান করবে আপনার সাইটটা, চেক করে দেখবে যে কোনো কিছু আছে কিনা। ম্যালওয়্যার প্লাগইনস লিখে সার্চ দিলেই হবে। ম্যালওয়্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে এই জায়গাগুলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে robots.txt। robots.txt সম্পর্কে আপনাদের ধারণা আছে কারো? robots.txt সম্পর্কে ধারণা আছে? হ্যালো, আপনি তো ক্লাস করেছিলেন, মনে আছে robots.txt জিনিসটা কি, কেন ব্যবহার হয়? আপনি কিন্তু ওয়ার্কশপে ছিলেন, আপনার মনে আছে? আচ্ছা, দেখতে কেমন সেই জিনিসটা আপনার মনে আছে? আচ্ছা, robots.txt জিনিসটা হচ্ছে, সে হচ্ছে robots.txt এবং সাইটম্যাপ দুটো হচ্ছে একদম মানে বিপরীত জিনিস। ওকে, robots.txt-টা হচ্ছে যে আপনার সাইটে যেটা গুগলের যে ক্রাউলার, আপনার সাইটে ইন্ডেক্স করার জন্য যে ক্রাউলারগুলি আসে, রোবট আসে, তখন তাকে কিছু কিছু জায়গায় তাকে অ্যাক্সেস মানে ঢুকতে নিষেধ করে দিব। নিষেধ করে দেওয়াটা হচ্ছে robots.txt নামে একটা ফাইল, যেখানে লেখা থাকবে যে সার্চ ইঞ্জিন তুমি
পুরো সাইটটা ভিজিট করো আমার, বাট আমার এই জায়গাগুলিতে তুমি ভিজিট করো না। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, আসার পরে তাকে অনুমতি দিলেন যে হ্যাঁ আপনি প্লিজ বসেন, আসেন, থাকেন, খান, বাট একটা সিকিউর জায়গা আলমারি যেটা আপনি সে এখানে হাত দিয়ে কেটে আপনি চাচ্ছেন না, না প্রাইভেসি বলে কিছু কথা আছে। তো robots.txt-টাও এরকম যে আপনার সাইটের কিছু সেন্সিটিভ জায়গা, সেই জায়গাগুলিতে রোবটস আসার প্রয়োজন নাই। এই জন্য কারণ ওই ব্যক্তিগত জায়গাগুলো সার্চ মানে আপনি ছাড়া আর কারো প্রয়োজন নাই, তাহলে শুধু শুধু সার্চ ইঞ্জিনের ক্রাউলার কেন এটা ইন্ডেক্স করবে? সার্চ ইঞ্জিন তো তখন ইন্ডেক্স করে যখন একটা ফাইলকে সার্চ ইঞ্জিনে শো করায়। তো আমি তো চাচ্ছি না ওটা শো করাইতে, তাহলে আমি এটা তাকে কেন ইন্ডেক্স করতে দিব? ব্যাপারটা ক্লিয়ার? তো robots.txt-টা হচ্ছে সার্চ ইঞ্জিন কিছু জায়গায় নিষেধ করে, ঠিক আছে, নিষেধ করে দেয়। জিনিসটা কি, আর এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের অন পেজ ক্লাসে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি এখন জাস্ট ব্রিফ দিচ্ছি, ওকে। আর সাইট ম্যাপ কি জিনিস? সাইট ম্যাপ জিনিস আমাদের অন পেজের ক্লাসে, অন সাইটের ক্লাসে robots.txt কিভাবে আপনি ক্রিয়েট করবেন পুরো ডিটেইলসটা আমরা আলোচনায় আসবে আমাদের, এবং সাইট ম্যাপটা কিভাবে জেনারেট করবেন সেটাও পুরোটা আলোচনায় আসবে। সাইট ম্যাপটা হচ্ছে যে আপনার সাইটে কি কি লিস্ট আছে না আছে সেটার একটা লিস্ট সার্চ ইঞ্জিনকে ধরিয়ে দিবে, যেন সার্চ ইঞ্জিন আপনার সাইটের যতগুলো ফাইল আছে সবগুলোকে ওই সাইট ম্যাপে এসে একবারে সে ক্রাউড করে নিয়ে যেতে পারে এবং সার্চ ইঞ্জিনে সেটা ইন্ডেক্স করে দিতে পারে। বুঝতে পারছেন আজিম ভাই? শিওর? আচ্ছা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে যদি আপনি আপনার সাইটটাকে ডিটেক্ট মানে কি বলে সেটাকে যদি সে মানে ডিটেক্ট করে দেন যে এটা ল্যাঙ্গুয়েজটা কি, সেক্ষেত্রে এটা ভালো হয়। এটা সাধারণত থিমগুলোতে এটা দেয়াই থাকে, থিমগুলো যে একটা ওয়েবসাইটের থিমটা সেটা ডিজাইনিং এ দেয়াই থাকে, যেটা অনেকটা সেট আপ করার থাকে। এছাড়া আরো কিছু বিষয় আছে, ডক টাইপ মানে থিমের কোডিং এর ভার্সন কত, HTML5 একটা লেটেস্ট ভার্সন, সেটা এখানে দেখাচ্ছে। আর এনকোডিংও হচ্ছে মানে কোন টাইপের কোডিং, এগুলি আমাদের খুব জরুরি না, এগুলি থিম রিলেটেড জিনিস। গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগলের একটা প্রপার্টি, যে টুলটা দিয়ে আমরা দেখতে পারবো যে আমার ওয়েবসাইটে কোন দেশ থেকে ভিজিটর এসেছে, কখন এসেছে, সে কি ছেলে নাকি সে কি মেয়ে, সে কি তার এই কোন ক্যাটাগরি, যদি লগ ইন অবস্থায় থাকে আর কি গুগলে, অর্থাৎ সাইটের ভিজিটররা কোন পেজে আসছে বেশিক্ষণ, কোন পেজে বাউন্স রেট বেশি, কোন পেজে এক্সিট রেট বেশি, হ্যাঁ এই ব্যাপারগুলো জানার জন্য। কোন পেজ বাউন্স রেট তো বুঝেন, বাউন্স রেট কিন্তু সাইটের জন্য খারাপ, বাউন্স রেট যত বেশি হবে ওই সাইটের জন্য খারাপ হবে। বাউন্স রেট কি জিনিস? সার্চ ইঞ্জিন থেকে আপনার সাইটে আসলো, আসার পরে আর কোনো পেজে গেল না, ব্রাউজ করলো না, যে পেজটায় আসলো শুধু ওই পেজটা পরেই ব্যাক বাটনে চাপ চেপে সে সার্চ ইঞ্জিনে চলে গেল, এটাকে বলে বাউন্স হওয়া, ঠিক আছে। আর যদি সার্চ ইঞ্জিন থেকে আপনার কোনো একটা পেজে আসলো, আসার পরে আপনার সাইটের আরো একটা পেজে সে গেল, তাহলে আর বাউন্স রেট হইলো না। মানে বাউন্স রেট হয় 0% হবে, নয়তো 100% হবে। 100% কিভাবে হবে? 100% হবে যখন সার্চ ইঞ্জিন থেকে আপনার একটা পেজে আসলো, এসে আর সাইটের আর কোনো পেজেই সে গেল না, সে ব্যাক বাটন চেপে চলে গেল। তার মানে কি? সে হচ্ছে ওই ভিজিটর খুব একটা ইন্টারেস্ট পায় নাই, যে কারণে সে একটা পেজ পড়ে আবার চলে গেছে। আর যদি এমন হয় যে ভিজিটর এসেছে এবং এসে সে আরেকটা পেজে গিয়েছে, তাহলে বাউন্স রেট 0। বুঝতে পারছেন জিনিসটা? ব্যাপারটা কি এরকম যে কেউ ভুলক্রমে এমন হতে পারে যে আমি একটা কিওয়ার্ড সার্চ করলাম, আমি আমার টার্গেটের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট আমি ঢুকতে পারলাম না, ভুল মানে ক্লিক করে অন্য একটা ওয়েবসাইট চলে গেলাম, ওই জায়গার সাথে সাথে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আবার ব্লক করে দিলাম। হ্যাঁ, তো এটা অনেক সময় হয় কি যে আপনি যে কিওয়ার্ডটা অপটিমাইজ করেছেন, হ্যাঁ সেই কিওয়ার্ডে মানে যেটা হচ্ছে যে ভিজিটর আসতেছে, অর্থাৎ টার্গেটেড ভিজিটর আপনি আনতে পারছেন না, আপনার সাইটের কন্টেন্ট ঠিক একরকম, তো ইনফরমেশন যেটা, কিন্তু আপনার মানে কিওয়ার্ড অনুসারে আপনার ইনফরমেশনটা অতটা রিলিভেন্ট না, এই ক্ষেত্রে ভিজিটর হয়তো আবার চলে যাবে। তো যাই হোক, তো এই জি এই কোর্সে কি গুগল অ্যানালাইসিসের কোনো পার্ট আছে? অ্যানালাইসিস গুগল বলতে মানে গুগল এর তো একটা প্লাগইনও আছে, টুলসও আছে। এই ওয়েবসাইটে প্লাগইন করলে দেখা যায় ওই প্লাগইন দিয়ে ওয়েবসাইটটা অ্যানালাইসিস করা যায় যে কোথা থেকে ভিজিটর আসে। হ্যাঁ, এটা আমাদের একটা ক্লাস আছে, গুগল অ্যানালিটিক্স নিয়ে একটা ক্লাস আছে আমাদের আলাদা, ঠিক আছে। এরপর আরো কিছু বিষয় আছে, যেমন মাইক্রো ফরম্যাট, ডাবলিন কোর, এগুলি হচ্ছে যে সার্চ ইঞ্জিনে আপনারা দেখতে পাবেন কিছু কিছু সাইট আছে, যেমন ধরেন এটার কথাই বলি,
এটাকে যদি আমরা খেয়াল করুন, এই সাইটটাতে দেখা যাচ্ছে কি একটা মানে অন্যান্য সাইটের চাইতে এটা কি একটু ভিন্ন রকম লেআউটটা হচ্ছে না তার, এটাকে বলে স্নিপেট একটা ভিউ। হ্যাঁ, যে সাইটে কি আছে সেটার একটা লিস্ট। ধরেন আপনি একটা হোটেলে খেতে গেলেন, তো খেতে যাওয়ার পরে আপনাকে একটা মেনু দিবে না, তো মেনুতে দেখেই আপনি জেনে নিতে পারছেন যে এই হোটেলে কি কি খাবার আছে নাকি, তাহলে আপনার জন্য সহজ হচ্ছে জিনিসটা। তো ঠিক একইভাবে আপনি যখন দেখা যাচ্ছে এই সাইটে বোঝাই যাচ্ছে যে এই সাইটে ওয়েব ডিজাইন নিয়ে কথাবার্তা আছে, এই সাইটে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা আছে, তার মানে তার একটা প্রাথমিক একটা ভিউ আপনাকে সে দিয়ে দিল। তো এই স্নিপেট প্রিভিউ, স্ট্রাকচার ডাটা ইত্যাদি বিষয়গুলি হচ্ছে এই মাইক্রোফরম্যাটসের বিষয়। মাইক্রোফরম্যাটস ডাবলিং কোড, তো বলা হচ্ছে যে এখানে prevention.com যে সাইটটা তার মাইক্রোফরম্যাটস ডাবলিং কোডগুলি ওইভাবে সেট করা নাই যেভাবে এই সাইটটার আছে, ঠিক আছে। তো prevention.com এর প্রিভিউটা অনেকটা হয়তো বা এই অন্যান্যগুলির মতো, ঠিক আছে। তো বলতেছে যে কি করতে, তাহলে এগুলি যেহেতু তার ঠিকঠাক নাই, তাহলে এগুলি আমাদের ঠিক করে নিলে আমাদের জন্য আমরা এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে ঠিক করব। এটা আমরা ঠিক করবো হচ্ছে আমাদের ওয়েবমাস্টার টুল নিয়ে। আর আপনাদের অন পেজ অ্যানালাইসিস এর পরেই যে ক্লাসটা সেটা হচ্ছে ওয়েবমাস্টার টুল, আপনারা আপনাদের মডিউলে দেখলেই দেখতে পারবেন, ঠিক আছে। আমরা সেখানে জানতে পারবো প্র্যাকটিক্যালি যে কিভাবে আমরা এই জায়গাগুলো ঠিক করব। আজকের যে বিষয়টা সেটার সাথে আমাদের অন পেজের সম্পর্ক আছে। আগে আমাদের জানতে হবে জিনিসটা কি এবং এটা কম্পিউটারের পেজে আছে কি না নাই, এই অডিট করতেছি আমরা, সলিউশনে যাব আমরা পরে, ঠিক আছে। এছাড়া জিওমেটাটেক হচ্ছে যে আপনার যে কম্পিটিটর সে কি কোনো তার সাইটটা কোনো স্পেসিফিক সার্চ ইঞ্জিনকে কি প্রায়োরিটি বেশি দিতে বলছে। যেমন ধরেন আপনি বাংলাদেশে আছেন, এখন আপনি চাচ্ছেন আপনার সাইটটা বাংলাদেশের যে সার্চ ইঞ্জিন গুগল বিডি সেখানে বেশি প্রাধান্য পাক। আবার এমন হতে পারে যে আপনি চাচ্ছেন যে আপনার একটা সাইট সেটা গুগল ধরেন জার্মানিতে, কথার কথা জার্মানিতে আপনি চাচ্ছেন যে এটা জার্মানির সার্চ ইঞ্জিনে এটা বেশি প্রাধান্য পাক। তো এটা আপনাকে ধরাই দিতে হবে গুগলকে যে আমার এই সাইটটা জার্মানিতে যেন বেশি ফোকাস পায়। তখন গুগল কি করবে, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে গুগল ভিডিওতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনি একটা জিনিস নিয়ে লিখলে বাংলাদেশি সাইট চলে আসে অনেক সময়। কেন আসে? কারণ গুগল বুঝে যে সে এখন গুগল ভিডিওতে আছে, তাই তাকে বাংলা রিলেটেড যে সাইটগুলো আছে সেগুলি তাদেরকে দেওয়া উচিত, ঠিক আছে। আবার যদি আপনি যান যে জার্মানিতে, দেখবেন যে এটা আবার অন্য জিনিস চলে আসতেছে, রেজাল্টে পার্থক্য থাকবে। তো এই ব্যাপারটাই যে আপনি জিওমেটাটেক যদি ওয়েবমাস্টার টুল দিয়ে সেট করে দেন তাহলে সে একটা নির্দিষ্ট দেশকে জিওমেটাটেক সিলেক্ট করা হয়ে যাবে। আমরা গুগল ওয়েবমাস্টার টুলের ক্লাসে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। এছাড়া হচ্ছে ফিড হচ্ছে নোটিফিকেশনের মতো। যেমন আমরা ফেসবুক ইউজ করলে এই জিনিসটা কি নোটিফিকেশন, তাহলে আমাকে কিন্তু এই লিঙ্কে যেতে হচ্ছে না, আমি এখান থেকে দেখে নিতে পারছি হ্যাঁ 10টা নতুন মেসেজ এসেছে, তাই না। তো এই ফিড আরএসএস ফিড যেটা, এটা হচ্ছে আপনার সাইটে যদি কেউ ধরেন সাবস্ক্রাইব করলো, ধরেন আপনার সাইটটা ভালো লাগলো, লেখা থাকে না অনেক সাইটে যে সাবস্ক্রাইবস আস ইমেল দিতে বলে, তাহলে যেটা হবে যে আপনি যদি নতুন একটা পোস্ট আর্টিকেল পাবলিশ করেন তাহলে সেটা ইমেল হয়ে তার কাছে চলে যাবে। সে তাৎক্ষণিকভাবে জানতে পারবে যে হ্যাঁ অমুক একটা সাইটে আমার সাইটটা ভালো লেগেছিল, সেখানে নতুন একটা কি হয়েছে, একটা আর্টিকেল এসেছে, ঠিক আছে। তো এই আরএসএস ফিডটা সে কি করে নাই, সে অ্যাড করে নাই, আমরা সেটা অ্যাড করে নিব। এই বিষয়টাও আমাদের অন পেজ অনসাইট অ্যানালাইসিসের বিষয়। আজকের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে টেমপ্লেটটাতে দেখিয়েই বলেছিলাম যে আজকেরটা হচ্ছে কি অন পেজ অ্যানালাইসিস, আর অন পেজ অনসাইটের ক্লাসই আমাদের আছে স্পেশালি আলাদা। তো কাজে আমরা আজকের বিষয়গুলো যেগুলি জাস্ট পরিচিত হলাম, এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি সেই ক্লাসগুলিতে আমরা দেখতে পারবো। আশা করি ওই ক্লাসে আপনারা কেউ মিস করবেন না। জি, এর আগে একটা কম্পারিজন দেখতে চাইছিলাম যে আমরা এই পেজের ডায়াগনোসিস দেখছি, এটা হচ্ছে prevention.com, তারপর কয়েকটা ক্যাটাগরির পর তারপরে একটা আর্টিকেল ওই পেজে। এখন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট অডিট করবো ওই প্লাগইনের মাধ্যমে, জি, তখন কি ওই নির্দিষ্ট পেজের জন্য নাকি পুরো ওয়েবসাইটের জন্য? ওটা হবে আপনার যে ইউআরএল দিবেন সেই ইউআরএল এর জন্য। শুধু আপনি যদি চান যে শুধু ডোমেইনটা দিবেন তাহলে ডোমেইনটার জন্য হবে। তার মানে এখানে এই রেজাল্টটা হচ্ছে শুধু এই পেজটার জন্য। হ্যাঁ, এখানে এই রেজাল্ট হচ্ছে শুধু এই পেজটার জন্য। আর আমার কম্পিটিটর কিন্তু এই prevention.com না, আমার prevention.com এর এই পেজটা আমার কম্পিটিটর, কারণ আমি কাজ করতেছি ডায়াবেটিস মিল প্ল্যান, আর prevention.com এর এই পেজটাও কাজ করতেছে ডায়াবেটিস মিল প্ল্যান নিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের উচিত কি এই লিংকটাকে অ্যানালাইসিস করা।
ঠিক আছে? ওকে, আশা করি আপনারা এই তাহলে এটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা করব, আমাদের এই টেমপ্লেটে ইউআরএল ক্যারেক্টার যদি ওখানে গ্রিন থাকে আমরা তাহলে লিখবো কি গুড, এখানে লিখবো গুড। তারপর যদি ইয়েলো থাকলে লিখবো মিডিয়াম, আর যদি লাল থাকে তাহলে লিখবো ব্যাড। টাইটেল ক্যারেক্টার, এখানে কিন্তু টাইটেল ক্যারেক্টারও ছিল না, টাইটেল ক্যারেক্টার গুড দিয়ে দেন গুড। একেবারে মেটা ডিসক্রিপশন ছিল না ওখানে, ওনার ছিল 195টা আর আমাদের কটা 160 155, তাহলে ওটা ছিল কি, ওটা ইয়েলো থাকলে মিডিয়াম, রেড থাকলে ব্যাড। আমার মনে হয় আর বলার কিছুই নাই এখানে, সোজা কথা লাল নীল, নীল তো নাই, মানে লাল হলুদ সবুজ এই অনুসারে জাস্ট এখানে যতগুলি জিনিস দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এখানে আছে, ঠিক আছে? জাস্ট এই অনুসারে 2 মিনিট লাগবে জাস্ট এখানে বসাইতে। টেক্সট টু এচটিএমএল ছিল না ওখানে ইয়েলো মনে ছিল, সাইটম্যাপ ছিল না, robots.txt ছিল না, জিওমেট এগুলি ছিল না, ওই জায়গাটাতে ছিল কিন্তু। হ্যাঁ, robots.txt আছে, ফাইন, গুড, লেখেন গুড, এই। আর এখানে কম্পিটিটর ইউআরএল দিন। ওইটা কি লাগবে যদি মাইনাস চিহ্ন থাকে? মাইনাস বলতে আর কি ইয়েলো? হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম বা অ্যাভারেজ। কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব? কিওয়ার্ড বুঝিনি কথাটা, কিওয়ার্ড বলতে? অ্যাসাইনমেন্টে পড়ব এটা কিওয়ার্ড। ও আচ্ছা আচ্ছা, কম্পিউটার অ্যানালাইসিস, এটা মনে হয় আমি গ্রুপে দিয়ে দিয়েছি, বডি ফ্যাট নাকি জানি, তাই না? ওটা ইচ্ছা করে একটু কঠিন দিয়ে দিয়েছি, যেখানে বডি ফ্যাট তো ছোট শব্দ, এটা অ্যানালাইসিস করতে টাফ হবে, ঠিক আছে? এটা আরো লং দেওয়া যায়, তো যাই হোক যদি দিতে হয় আচ্ছা, আমরা এখানে দিব। যে শুধু কম্পিটিটরদের সাইটগুলো আমি অ্যানালাইসিস করছি, এর পরিপ্রেক্ষিতে আমার অবস্থানটা বোঝানোর জন্য কোথাও কি কিছু দেখানো লাগবে না? হ্যাঁ। তো যেটা হচ্ছে আপনার কোশ্চেনটা ছিল কি? আমি বলছিলাম যে কম্পিটিটরদের ডিটেইলস অবস্থানটা আমি বোঝাচ্ছি, বাট ওদের সাথে কম্পেয়ার করে আমার অবস্থানটা কি এটা বোঝানোর জন্য বায়ারকে যদি বোঝানোর প্রয়োজন পড়ে, এটা কি কোথাও দেখাতে হবে? সেটা আপনি করতে পারেন, ধরেন এটা আপনার কম্পিটিটরের লিংক আর এই নিচে আপনারটা, হ্যাঁ এটা কম্পিটিটরের লিংক, এটা নিচেটা আপনারটা, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এটা গুড এটা ব্যাড। তারপর তাহলে তো ক্যালকুলেট করা যাচ্ছে যে তারপর এটা গুড। এখানে তো মিনিমাম 5টা 7টা বা 10টা কম্পিটিটর আছে। লাস্টে আমি হ্যাঁ দেন, আপনারটা লাস্টে দেন বা আপনারটা ফার্স্টে দেন, যেভাবে খুশি আপনার, ঠিক আছে? ওকে, এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি, আমাদের তো কারো এখনো সাইট নাই, তাই না? আমরা এই ডিসিশনটা নিচ্ছি যে আমার কি অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত হবে কিনা, ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, এই ডিসিশনটা নেওয়ার জন্য কিন্তু আমরা আপাতত দেখছি। এবার আমরা দেখলাম যে হ্যাঁ এটা নিয়ে কাজ করা যেতে পারে। হ্যাঁ, কে জানি কি বলতে চেয়েছিলেন? আপনার যে কম্পিউটার অ্যানালাইসিস যে আপনি এটা দেখাচ্ছেন এসিএফ ওয়ার্কের মাধ্যমে, আমার হচ্ছে যে আপনার ধরুন আমার কোনো ভাই একটা কাজ দিল, জি, কাজের মধ্যেও আমার তো স্পেসিফিক তো সবকিছু বলবে না যে আমাকে টাইটেলের মানে টাইটেলে কি আছে বা ইউআরএল মানে সবকিছু আমাকে স্পেসিফিক বলবে না, সে আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দিবে বা তার ওয়েবসাইটে লিংক দিয়ে দিবে, তাই না? এখন তার ওয়েবসাইটে লিংক দিয়ে দিল বা কিওয়ার্ড তো দিবে, কারণ তার ওয়েবসাইট কি নিয়ে এটা তো অন্তত সে আপনাকে জানাবে, তাই না? সে কিওয়ার্ড দিবে, তারপর আপনি গুগলে কি করবেন, ধরেন সেই কিওয়ার্ডটা লিখবেন। ধরেন বায়ার আপনাকে বলে দিল যে ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান, এটাই তার কিওয়ার্ড, আপনি লিখলেন ডায়াবেটিস ডায়েট মিল প্ল্যান। তো লেখার পরে এভাবে লেখার পরে
এই যে যারা কম্পিটিটর আর আসতেছে, আপনি তাদের এই ডাটাগুলো একে একে করে এখানে ইনপুট দিয়ে দিলেন। আমার কি ধরুন 5-6টা ওকে এভারেজ বলবে যে এখানে তো ডাটাবেসে একটা ইনপুট অনেকগুলো আসে কম্পিটিটর হ্যাঁ। হ্যাঁ 10 জন আছে টপ। হ্যাঁ 10 বা অনেকজন আসে, হ্যাঁ, তো হ্যাঁ। আমার কি মানে এভারেজ হিসাব করে কি আমাকে 5-6 জন দিতে হবে নাকি আমার 2-3 জন দিলে চলবে? আপনার হচ্ছে টপ 5 জনের দিলেই চলবে। প্রথম যে উপরের দিকে যে 5 জন আছে সেই 5 জনেরটা দিলেই হবে, ঠিক আছে। আর এখানে একটা কথা আছে যে 5 জনের তো দিবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে 5 জনেরটা ইনপুট করলাম। ইনপুট করার পরে নিশ্চয়ই 5 জনের মধ্যে কারো না কারো থাকবে অনেক বেশি ভুলের মাত্রাটা অনেক বেশি, এরকম থাকবে না, কেউ না কেউ তো থাকবেই। তারটা আপনারা একটু হাইলাইট করে দিবেন, একটু কালারিং করে দিলেন, হাইলাইট করে দিলেন। তখন বায়ারকে আপনি নিচে কমেন্টে এখানে লিখলেন যে দিস হাইলাইটেড ওয়েবসাইট হ্যাজ সামথিং মিসিং, লাইক দিস, এরকম জিনিসগুলি বললেন তাকে। আচ্ছা আমি সাইট ইউআরএলটা মানে কিভাবে আনবো? সাইট ইউআরএলটা যেমনটা আমরা এভাবে এনেছি, যেমন ধরেন এই যে এটাতে গেলাম, এই যে এটাতে যাবার পরে এই যে লিঙ্কটা কপি করব, এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব, এই আর কিছু না। বুঝতে পেরেছেন? প্রশ্ন উত্তরটা হয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শিওর। আমার কিন্তু আজকে অনেক কথা আছে, হ্যাঁ তাড়াতাড়ি বলেন। দুই ক্ষেত্রে কাজে বায়ারদের অর্ডারটা অনুযায়ী আমরা দিব, একটা হলো কিওয়ার্ড রিসার্চ ওটার টেমপ্লেট এটা, আর যদি বলো আমার হ্যাঁ এটা হচ্ছে কম্পিটিটর, তাইলে আবার এটা করবেন। ভাইয়ের প্রশ্নের মনে উত্তর এটা হবে। যাই হোক, না ওনার কথাটা আমি বুঝতে পারছি, বিষয়টা আপনারটাও বুঝতে পারছি। এখানে যেটা হচ্ছে হ্যাঁ এটা কম্পিটিটর আলাদা অ্যানালাইসিস, কিন্তু আমি আপনাদেরকে শিখাচ্ছি তো বায়ার না, আপনার জন্য, মানে বায়ারের জন্য তো হবেই হবে, আপনার জন্য যেন হয়, ঠিক আছে। আমাদের পেজ যেখানে পেজ ওপেন করতে বা যেখানে ওয়েবসাইট করতে আমাদের জন্য অনেক ডেটা আছে। হ্যাঁ আপনার নিজের জন্য করতে তো সবচেয়ে সেরাটাই হইতে হবে, তাই না? আর আমরা সবচেয়ে সেরাটাই করতে চাচ্ছি। যাই হোক, যদি কিওয়ার্ড রিসার্চ করে তাহলে আপাতত এই টেমপ্লেটটা লাগছে না, বাট একটা খসড়া ডিসিশন নেওয়ার জন্য, খসড়া প্রাথমিক ডিসিশন নেওয়ার জন্য আপনি মানে ধরেন একটা কিওয়ার্ড রিসার্চ করলেন,